বর্তমান সরকারের উচিত জিডিপি প্রবৃদ্ধির দিকে বেশি দৃষ্টি না দিয়ে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার আশা করছি। বন্ধুগণ, সংকোচনমূলক মুদ্রানীতি এবং সরকার হওয়া উচিত মূল্যস্ফীতি হ্রাস, বাজার ব্যবস্থাপনা এবং বাজার মনিটরিং, সরবরাহ ব্যবস্থার আধুনিকায়ন, বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান ইত্যাদি বিষয়ে সরকারকে কড়া নজর দিতে হবে। বন্ধুগণ, সাধারণ জনগণ করের সিংহভাগ প্রদান করলেও প্রাপ্তি তাদের সামান্য। বিগত দিনগুলোতে গণহত্যার হুকুমদাতা হাসিনা উচ্চ প্রবৃদ্ধি দাবি করলেও অন্যান্য অর্থসামাজিক সূচকের সাথে তা সামঞ্জস্যপূর্ণ ছিল না। আমরা আগামী অর্থবছরের বাজেটে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বাড়ানোর প্রস্তাব করছি। বিশেষ করে জনগণের পুষ্টি গ্রহণের হার বৃদ্ধি, শিশু খাদ্যের মূল্য হ্রাস, প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা বৃদ্ধি, নির্দিষ্ট পর্যায়ে বেকার ভাতা চালু, প্রবীণ এবং শারীরিকভাবে অক্ষম দরিদ্র নাগরিকদের জন্য বিশেষ ভাতা চালু, গ্রামীণ পর্যায়ে ন্যাশনাল সার্ভিসেসের মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি, দলিত এবং ভাসমান জনগোষ্ঠীকে মূলধারায় নিয়ে আসার জন্য বিশেষ বরাদ্দ, দুরারোগ্য অসুখে আক্রান্ত অসচ্ছল ব্যক্তিদের জন্য এককালীন অনুদান ইত্যাদি আমাদের প্রস্তাবের অন্তর্ভুক্ত। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সঞ্চয় থেকেই দেশে বিনিয়োগ বৃদ্ধি পায়, অথচ পরিসংখ্যান বলছে দেশের মানুষের সঞ্চয় কমছে এবং ভোগ ব্যয় বৃদ্ধি পেয়েছে। বিগত কয়েকটি অর্থ বছরেই ব্যক্তি খাতে বিনিয়োগের গতি হ্রাস পেয়েছে। ব্যক্তি এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে বিনিয়োগ বৃদ্ধির জন্য আগামী অর্থ বছর সরকারকে সুস্পষ্ট কর্মকৌশল রাখতে হবে। রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে এনে দেশে বিনিয়োগের উপযুক্ত পরিবেশ তৈরির লক্ষ্যে আগামী বাজেটে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্যে পর্যাপ্ত বরাদ্দ দিতে হবে এবং আমরা আশা করব সরকার তার বাজেট প্রস্তাবনায় আগামী 6 মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্যমাত্রা ঘোষণা করবে। বন্ধুগণ, রাজস্ব আহরণের যে গতি আমরা দেখতে পাচ্ছি সেটা চলমান থাকলে এবছরের শেষে ঘাটতি থাকবে প্রায় 1,05,000 কোটি টাকা। 32% বার্ষিক রাজস্ব প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে রাজস্ব আহরণে আমাদের গতি বাড়াতে হবে। কর বহুমুখীকরণ এবং জনগণকে কর প্রদানে আগ্রহী করার জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নিতে হবে। একই সাথে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পগুলোতে বরাদ্দের ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে পুনর্বিবেচনা করতে হবে। বন্ধুগণ, আগামী অর্থ বছরে আমরা গ্যাসের মূল্য বৃদ্ধি না করার প্রস্তাব করছি, কারণ সরাসরি খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধি করবে। রাজস্ব নীতির ক্ষেত্রে কর হারকে এমনভাবে পুনর্বিন্যাস করতে হবে যাতে বিশ্ব বাণিজ্য সংস্থার নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, কারণ আমরা শীঘ্রই এলডিসি থেকে উত্তরণ ঘটাতে যাচ্ছি। জাতীয় অর্থনীতির 7,611টি ট্যারিফ লাইনের মধ্যে অন্তত 2 ট্যারিফ লাইনকে ঢেলে সাজাতে হবে। বর্তমানে বিশ্ব বাণিজ্য সংস্থার সাথে আমাদের প্রতিশ্রুতি ট্যারিফ লাইন 955টি, যার মধ্যে 763টি কৃষি পণ্য এবং 192টি অকৃষিজ পণ্য। আমাদের বিবেচনায় রাখতে হবে উচ্চ আবগারি শুল্ক, রেগুলেটরি এবং সাপ্লিমেন্টারি ডিউটির কারণে আমরা ভবিষ্যতে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট স্বাক্ষর করার ক্ষেত্রে বাধার মুখে পড়ব, যা এলডিসি থেকে উত্তরণের পর আমাদের জন্য স্বাক্ষর করা জরুরি। সুতরাং সরকারকে আগামী বাজেট থেকেই কর বহুমুখীকরণ নীতির দিকে হাঁটতে হবে এবং উচ্চ আরডি এবং এসজির প্রতি নির্ভরশীলতা কমাতে হবে। বন্ধুগণ, কর বহুমুখীকরণের ক্ষেত্রে ভ্যাট প্রদানকারীর সংখ্যা বাড়াতে হবে এবং সমগ্র ভ্যাট ব্যবস্থাপনা এক ছাদের নিচে নিয়ে আসতে হবে। বর্তমানে নিবন্ধনকৃত ভ্যাট প্রদানকারীর সংখ্যা মাত্র 5 লাখ, যা বাস্তবে আরো বেশি হবার কথা। তবে আমরা বর্তমানে 15% ভ্যাটের হার কমিয়ে 10% করার প্রস্তাব করছি। বর্তমান কর সংগ্রহ এবং ব্যবস্থাপনা থেকে গত বছরে 70% রপ্তানিকারক বাদ পড়েছে, যাদের
যাদের আমাদের কর সংগ্রহের মূলধারায় নিয়ে আসতে হবে। কোন রপ্তানিকারক যার ব্যাংক গ্যারান্টি রয়েছে সে শুল্ক ছাড়াই কাঁচামাল আমদানি করতে পারবে বলে যে প্রস্তাব এসেছে, আমরা সরকারকে সেটা বিবেচনায় নেবার অনুরোধ করছি, কারণ এটা ব্যবসার খরচ এবং সময় বাঁচাবে এবং সরকার পরবর্তীতে আরো বেশি রাজস্ব পাবে। বন্ধুগণ, নতুন আয়কর আইন 2023 অনুযায়ী উৎসে কর কর্তনের মাস ভিত্তিক যে প্রমাণ দাখিলের কথা বলা হয়েছে তা সাধারণ করদাতাদের জন্য যথেষ্ট হয়রানিমূলক। আইনে প্রদত্ত কোম্পানির সংজ্ঞা যথেষ্ট জটিল। আগামী অর্থ বছরের বাজেটে আমলাতান্ত্রিক জটিলতা নিরসন করে কর ব্যবস্থাপনাকে আরো আধুনিকায়ন এবং ঝামেলামুক্ত করতে আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, বিদ্যুৎ এবং জ্বালানি খাতে আমরা বিগত বছরগুলোতে ব্যাপক লুটপাট ও দুর্নীতি দেখেছি। আগামী বাজেটে সরকারের অগ্রাধিকার হওয়া উচিত এই খাতের দায় দেনা শোধ করা। আমদানি নির্ভর এলএনজি থেকে বেরিয়ে এসে দেশের উৎস থেকে গ্যাস সংগ্রহ করার জন্য ব্যাপেক্স এবং পেট্রো বাংলাকে বিশেষ বরাদ্দ দেবার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের জন্য যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে শুল্ক হ্রাস করার প্রস্তাব করছি। জীবাশ্ম জ্বালানি ভিত্তিক বিদ্যুতের উৎপাদনের ক্ষেত্রে বৈষম্যমূলক প্রণোদনা প্রত্যাহার করার প্রস্তাব করছি। সোলার পাওয়ার যন্ত্রপাতির ক্ষেত্রে ভ্যাট কমানোর প্রস্তাব করছি। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার সহায়তা তহবিল নামক বিশেষ ফান্ড আগামী বাজেটে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করছি। বন্ধুগণ, আগামী অর্থ বছরের জন্য ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের জন্য বার্ষিক টার্নওভার 75 লক্ষ টাকা পর্যন্ত হলে তা ভ্যাটের আওতায় বহির্ভূত রাখার প্রস্তাব করছি। ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের জন্য ব্যাংক ঋণ সহজ প্রাপ্তিতা নিশ্চিত করতে বাজেটে কর্মকৌশল অন্তর্ভুক্ত করার প্রস্তাব করছি। স্যানিটারি ন্যাপকিন তৈরির সকল কাঁচামাল আমদানির ক্ষেত্রে রেগুলেটরি ডিউটি এবং সাপ্লিমেন্টারি ডিউটি প্রত্যাহার প্রস্তাব করছি। কার্বোনেটেড কোমল পানীয় এবং এনার্জি ড্রিঙ্ক প্রস্তুতের ক্ষেত্রে এক্সাইজ ডিউটি বৃদ্ধির প্রস্তাব করছি। সিগারেটের উপর ভ্যাট বৃদ্ধির প্রস্তাব করছি। তামাক পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠানের উপর কর্পোরেট ট্যাক্স 45% থেকে বাড়িয়ে 50% করার প্রস্তাব করছি। বন্ধুগণ, আমাদের জিডিপি অনুপাতে স্বাস্থ্য খাতে সরকারি ব্যয় যথেষ্ট অপ্রতুল। আমরা প্রস্তাব করছি নির্দিষ্ট HS কোড মাধ্যমে চিকিৎসা এবং ঔষধ উৎপাদন সংক্রান্ত কাঁচামাল এবং যন্ত্রপাতি আমদানি জটিলতা নিরসন করতে হবে। অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল কাঁচামাল আমদানি রেয়াতের তালিকা আরো বৃদ্ধি করতে হবে। সরকারি মেডিকেল কলেজগুলো শিক্ষা এবং গবেষণার বরাদ্দ বৃদ্ধি করতে হবে। তৃণমূল পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র বৃদ্ধি এবং পর্যাপ্ত চিকিৎসক নিয়োগ করতে হবে। ইন্টার্ন চিকিৎসক এবং নার্সদের ভাতা বৃদ্ধি করতে হবে। কিডনি এবং ক্যান্সার চিকিৎসায় সরকারি ব্যবস্থাপনায় মানসম্পন্ন এবং সুলভ চিকিৎসা নিশ্চিত বিশেষ বরাদ্দ রাখতে হবে। এই বাজেট থেকে জাতীয় পর্যায়ে হেলথ কার্ড চালুর সুপারিশ আমরা করছি। জুলাই আহত যোদ্ধাদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিশেষ পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বানও জানাচ্ছি। বন্ধুগণ, টাকার অঙ্কে শিক্ষা খাতে বাজেট বাড়লেও জিডিপি অনুপাতে তা বাড়ে নাই। শিক্ষা খাতে আমরা মোট বাজেটের অন্তত 15% বরাদ্দ দেখতে চাই। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে যৌক্তিকভাবে এবং প্রয়োজনীয়তার নিরিখে এই বাজেট বরাদ্দ করতে হবে। এর মধ্যে অগ্রাধিকার থাকতে হবে শিক্ষকতা পেশাকে আকর্ষণীয় এবং মর্যাদাপূর্ণ করে তুলতে শিক্ষকদের বেতন বৃদ্ধি, প্রাথমিক এবং ইবতেদায়ী শিক্ষকদের যুগোপযোগী প্রশিক্ষণ, কারিগরি শিক্ষার জন্য আধুনিক যন্ত্রপাতি এবং ভৌত অবকাঠামো নির্মাণ, শিক্ষক প্রশিক্ষণ, সরকারি পর্যায়ে সহশিক্ষা এবং সৃজনশীল শিক্ষা কার্যক্রমের বরাদ্দ বৃদ্ধি, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য উপজেলা পর্যায়ে আধুনিক বিজ্ঞান গবেষণাগার এবং পাঠাগার চালু, অষ্টম শ্রেণী পর্যন্ত মিড ডে মিলস চালু, সরকারি খরচে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে নারী শিক্ষার্থীদের জন্য মানসম্মত বিশেষ টয়লেট নির্মাণ,
মেডিকেল এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সমস্যাগুলো দূর করা, শিক্ষার্থীদের জন্য মানসম্মত বিশেষ টয়লেট নির্মাণ, মেডিকেল এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সমস্যাগুলো দূর করা, শিক্ষার্থীদের আবাসন সংকটের সমাধান, উচ্চ শিক্ষায় গবেষণা ক্ষেত্রে বরাদ্দ বৃদ্ধি, উপবৃত্তির পরিমাণ 150 টাকা থেকে বাড়িয়ে 300 টাকা করা, ক্রীড়া শিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা ইত্যাদি। 7 কলেজ সমস্যার স্থায়ী সমাধানের জন্য এই কলেজগুলোকে নিয়ে জুলাই বিশ্ববিদ্যালয় চালু করতে সরকারের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি। দেশব্যাপী বিজ্ঞান মেলা, সাংস্কৃতিক সপ্তাহ, গণিত, ফিজিক্স, ল্যাঙ্গুয়েজ অলিম্পিয়াড আয়োজন করা, মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের জন্য রোবোটিক্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক প্রশিক্ষণের ব্যবস্থা করা নিয়ে বাজেটে নজর দিতে আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। বন্ধুগণ, রাষ্ট্রের সার্বিক নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষা করা আমাদের অন্যতম অগ্রাধিকার। আমরা সামাজিক নিরাপত্তার পাশাপাশি মানুষের জানমালের নিরাপত্তাও নিশ্চিত করতে চাই। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এই খাতে বাজেটে আমরা বিশেষ বরাদ্দ দেখতে চাই। আমাদের প্রতিরক্ষা খাতে যে বাজেট বরাদ্দ করা হয় তার প্রায় 97% ব্যয় হয় পরিচালনা খাতে। আমরা এই খাতে বাজেট বরাদ্দ সুষম ব্যবহার করে আমাদের সামরিক বাহিনীকে সক্ষমতা বৃদ্ধি দেখতে চাই। এছাড়া অগ্নি নিরাপদ এবং দুর্যোগ ব্যবস্থাপনাকে আন্তর্জাতিক মানে উন্নীত করে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স বাহিনীর জন্য অতিরিক্ত বরাদ্দ চাই। ব্যাটালিয়ন আনসার বাহিনীর বাইরে যারা আনসার সদস্য হিসেবে কাজ করে তাদেরকে জননিরাপত্তায় আরো বেশি কাজে লাগানোর জন্য তাদের ভাতা বৃদ্ধি এবং আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা চাই। পুলিশ সার্ভিস কমিশন গঠনের মাধ্যমে তাদের সুপারিশের ভিত্তিতে পুলিশ বাহিনীর জন্য বরাদ্দ দেখতে চাই। বন্ধুগণ, বাংলাদেশের শ্রম বাজারে প্রায় 20 লক্ষের অধিক নতুন কাজ প্রত্যাশীরা প্রবেশ করে। বিপুল সংখ্যক কর্মক্ষম এবং জনগোষ্ঠীকে দক্ষ করে অর্থনীতির মূল ধারায় নিয়ে আসতে বেসরকারি পর্যায়ে দেশি বিদেশি বিনিয়োগ প্রয়োজন। আমরা এই বিষয়ে বাজেটে স্পষ্ট পরিকল্পনা চাই। আমরা চাই বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আওয়ামী লোক দেখানো সংস্কৃতি থেকে বের হয়ে এসে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে কার্যকরী উদ্যোগ গ্রহণ করবে। বন্ধুগণ, আমরা প্রস্তাব রাখছি 2025-26 অর্থ বছরের ঘাটতি বাজেট যেন মোট দেশজ উৎপাদনের 5% নিচে রাখা হয়। কর্পোরেট গভর্নেন্সের সবগুলো সূচকে বাংলাদেশের অবস্থান অত্যন্ত দুর্বল। এই বিষয়ে বাজেটে বিশেষ নজর দেবার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। সার, বীজ এবং কৃষি উপকরণের দাম যাতে বৃদ্ধি না পায় সেই ব্যাপারে বাজেটে নজর রাখতে হবে। সরকারি পরিচালন ব্যয় কমিয়ে গণমুখী বাজেট করতে হবে। আমরা চাই বৈষম্যহীন বাংলাদেশ গড়তে। এই সরকার এমন এক বাজেট প্রস্তাব করবে যা পরবর্তী নির্বাচিত সরকার মেয়াদের বাকি অংশে কার্যকরভাবে বাস্তবায়ন করতে পারবে। বন্ধুগণ, আমরা আপনাদের মাধ্যমে আজ প্রশ্ন রাখতে চাই, সরকারের সমর্থন পুষ্ট হঠাৎ গজিয়ে ওঠা একটা রাজনৈতিক সংগঠন কিভাবে সরকারের মুখপত্র হয়ে উঠতে পারে? অন্তর্বর্তীকালীন সরকার তার কিছু পছন্দের ব্যক্তিদের ডেকে সর্বদলীয় রাজনৈতিক বৈঠক বলে গণমাধ্যমে প্রচার করেছে। এই সরকার নির্বাচন প্রলম্বিত করতে এখন মন খারাপের নাটক মঞ্চস্থ করছে। আমরা এর অবসান দেখতে চাই। আমরা চাই রাজনৈতিক মাঠের মতন অর্থনীতির মাঠেও বাজেটের জন্য জনগণ যেন না হয়, জনগণের জন্য যেন বাজেট হয়। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সত্ত্বেও সরকার যখনই আলোচনায় বসে ওই এক সংগঠনের নেতৃবৃন্দর সাথেই বসে এবং শুধু একই সংগঠনের নেতৃবৃন্দ কথা বলে। সরকারের হয়ে সরকারের বাইরে কারো কথা বলার কোনো ধরনের অবস্থান থাকবার কথা না, কিন্তু আমরা বারবার দেখে নেয় যে ওইটাই সরকারের স্ট্যান্স। তাহলে ওই সংগঠন যদি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে চায় তাহলে অবভিয়াসলি সরকারের বিরুদ্ধে এক জায়গায় দাঁড়ানোর একটা পজিশন তৈরি হয়। আপনার বক্তব্য বুঝতে পারছি, আপনি পরের লাইনে বলছেন অন্তর্বর্তীকালীন সরকার তার কিছু পছন্দের ব্যক্তিদের থেকে সর্বদলীয় রাজনীতি। জি, কিন্তু আমরা তো দেখতে কিভাবে বলছেন যে
পছন্দের লোক, এটা কি আপনার দলকে ডাকে নাই দেখে আপনি এই কথাটা বলেন? দেখেন, প্রথমত আপনি খবর গণমাধ্যমের অংশীদার, আপনি গণমাধ্যমের সাথে আছেন, সো বাংলাদেশের রাজনৈতিক শক্তি কতগুলো আছে, কারা আছে, এটা সম্বন্ধে আপনার আরেকটু ভালো পরিচিতি থাকা বোধহয় আমরাও আশা করতে পারি। দ্বিতীয়ত, এগেন অনেকগুলো দলকেই তারা ডেকেছেন, প্রত্যেকটা দল তাদেরকে যারা ডেকেছেন তারা কোনো না কোনো সময় গত 8 মাসে বলেছে আরো লম্বা সময় এই সরকারকে দেখতে চায়। বিএনপি ব্যতীত অন্য এমন কোন রাজনৈতিক দলকে তারা দাওয়াত জানায় নাই যারা বলেছে আমরা গণতন্ত্র দেখতে চাই, আমরা যত শীঘ্রই সম্ভব নির্বাচন দেখতে চাই। আপনারা যদি একবার একটু পরিষ্কার করে তাকান, আমি অন্য কোন রাজনৈতিক দলকে ছোট বা বড় করছি না, কিন্তু পরিষ্কার দাওয়াত যাদেরকে দিয়েছে তারা পরিষ্কারভাবে গত 9 মাসে একবার, দুইবার, অনেকে বারবার বলেছে এবং বলে আসছে যে এই সরকারকে আরো বেশি লম্বা সময় থাকতে হবে। তার মানে কি একটা পক্ষপাতিত্ব হচ্ছে। এই সরকার আওয়ামী সরকার যেমন ছিল, যে তাদের বিরুদ্ধে যদি কথা বলা হয় তবে তারা পছন্দ করেন এমন কথা যদি বলা হয় তাহলে তাদেরকে তারা ব্ল্যাকলিস্ট করে দিত। এই সরকার যদি দাওয়াত জানানোর সময় শুধু লম্বা সময় যারা চাচ্ছে তাদেরকেই দাওয়াত জানায়, তাহলে এই সরকারও তো একই রাস্তায় হাঁটা শুরু করছে বলে আমরা মনে করি। নির্বাচন বিষয়ে আপনাদের বক্তব্য কি? কোন মাসের মধ্যে নির্বাচন? আমরা দেখতে চাই যত শীঘ্রই নির্বাচন দেয়া সম্ভব নির্বাচন দেয়া হোক, এবং নির্বাচনের পরিষ্কার একটি রোডম্যাপ ইমিডিয়েটলি জনগণের সম্মুখে নিয়ে আসা হোক। তো তারা যদি অন্তর্বর্তীকালীন সরকার যদি আগামী সপ্তাহে একটা রোডম্যাপ দিতে পারে, ওই রোডম্যাপে যদি তারা আমাদেরকে পরিষ্কার দেখায় যে ডিসেম্বরে তারা নির্বাচন দিতে পারবে সুন্দরভাবে, তার আগে পারবে না, আমরা ডিসেম্বরে মেনে নেব। যদি তারা দেখে আরেকটু পরে তাহলে দিতে পারবে, তার আগে পারবে না, হয়তো তখন আমরা মেনে নেব, কিন্তু রোডম্যাপটা তো আগে দিতে হবে ভাই। 9 মাস ধরে আপনি কথা বলে যাচ্ছেন, আপনি এখন পর্যন্ত বলছেন না যে নির্বাচন কিভাবে দেবেন। আপনি শুধু একটা ধোঁয়াশার ভিতরে মানুষকে রাখছেন। অল্প সংস্কার হলে ডিসেম্বর, বেশি সংস্কার হলে জুন। বেশি সংস্কার মানে কি, অল্প সংস্কার মানে কি, কে আপনাকে সেটার ম্যান্ডেট দিয়েছে, কোনো কিছু আপনারা পরিষ্কার করছেন না। এবং এই সরকারের জন্য যারা কথা বলেন, ওই যে একটা সংগঠনের কথা বলছি, যারা কথা বলেন তারা একবারে একই কথা বলেন যে 18 কোটি জনগণের ম্যান্ডেট নিয়ে এই সরকার কাজ করছে, অন্য কারোর কোনো ম্যান্ডেট নাই। এই সরকারকে 18 কোটি ম্যান্ডেট দিলটাকে পরিষ্কার একটু দেখাতে বলেন। এই সরকারের উপদেষ্টা মণ্ডলীর যে সদস্যরা আছেন যারা বলছেন তাদেরকে ম্যান্ডেট আছে, প্লিজ আমার সাথে এসে বসতে বলেন বা আমাদের সাথে এসে বসতে বলেন, আপনাদের সামনে ক্যামেরা নিয়ে এসে দাঁড়ান। যদি প্রমাণ করতে পারে ভাই, তাহলে ওই মুহূর্তে তারা যবে নির্বাচন দিবেন আমরা সব মেনে নেব। কারণ নির্বাচন মানেই 18 কোটি জনগণের ম্যান্ডেট। যতক্ষণ পর্যন্ত 18 কোটি জনগণের ম্যান্ডেট আপনি নেন নাই, মানে নির্বাচন আপনি দেন নাই, ততক্ষণ পর্যন্ত কোনো কিছু করার আপনার কোনো ম্যান্ডেট নাই। কথা বলি, আপনি যদি বলেন খাওয়া আগে না কাপড় পরা আগে, এটা কি আসলে কোনো রিজনেবল আলোচনা? এটার সাথে একটার সাথে আরেকটার কি সম্পর্ক? একটা সরকারের অনেকগুলো দায়িত্ব থাকে। আপনি যদি এখন বলেন নির্বাচন আগে না আপনাদের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছায় দিব, এটা আগে। আপনাদের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছায় দিব, এটা আগে, না আপনাদের ঘরে ঘরে গ্যাস পৌঁছায় দিব, এটা আগে। আপনাদের ঘরে ঘরে গ্যাস পৌঁছায় দিব, না রাস্তায় ট্রাফিক কন্ট্রোল করবে, এটা আগে। রাস্তায় ট্রাফিক কন্ট্রোল করবো, না আপনাদেরকে পুলিশ প্রশাসন সুন্দর করে দেবো যেন আপনারা আইন শৃঙ্খলা আইন ব্যবস্থা পান, এটা আগে। এই ধরনের প্রশ্ন করলে আপনি সরকারের কথা শুনতেন? আপনি মানতেন? তাহলে এই কথাটা কেন মেনে নেন? কিছু তরুণ এসে যারা জুনিয়া দেখে নাই, যারা জীবনে কোনো চাকরি করে নাই, ব্যবসা করে নাই, রাজনীতি করে নাই, কিচ্ছু করে নাই, আজকে একটা চাকরি চালাতে দিলে পারবে কিনা আপনি জানেন না, হয়তো পারবে কিন্তু আপনি জানেন না। তারা এসে না বুঝে একটা কথা বলছে, এইটা আগে না ওইটা আগে, ওইটা আগে না। বিচার ব্যবস্থা কেমনে হয় তারা জানে ভাই। গত 15 বছর হাসিনা আমাদের উপরে একটার পর একটা মামলা দিয়েছে, আমরা উকিল না হলেও শিখে যেতে বাধ্য হয়েছি বিচার ব্যবস্থা কিভাবে কাজ করে। কারো বিচার করতে চান, সঠিকভাবে বিচার করতে চান, বছরের পর বছর চলে যাবে। আর আপনি বলছেন যে নির্বাচিত সরকার আসলে বিচার করবে না, মানে নির্বাচিত সরকারের উপর আপনার কোনো আস্থা নাই। আর যেই মুহূর্তে আপনি বলবেন নির্বাচিত সরকারের উপর কোনো আস্থা নাই, সেই মুহূর্তে আপনি বলছেন যে বাংলাদেশের 18 কোটি জনগণ কাকে ভোট দিবে, তারা কি চায়, এইটার উপর আপনার কোনো আস্থা নাই। আর যেই মুহূর্তে আপনি বলবেন বাংলাদেশের 18 কোটি জনগণের উপর আস্থা নাই, সেই মুহূর্তে আপনার কোথাও বসা, দাঁড়ানো, কথা বলার কোনো অধিকার নাই। এইভাবে যারা কথা বলছে আমি পরিষ্কার তাদের বলে দিতে চাই যে বাংলাদেশের জনগণের হয়ে অ্যাটলিস্ট কথা বলার অধিকার তাদের নাই। এই অধিকার যদি অর্জন করতে চান, ভোট দেন, ভোট নিয়ে আসেন, তখন আপনি বলবেন আমরা চুপ করে শুনব। বাংলাদেশের শিক্ষা খাত, এডুকেশন সেক্টর নিয়ে আমরা বড় আঙ্গিকে একটা আলোচনা নিয়ে আসবো, যেহেতু সেখানে এটা অনেক বড়ভাবে থাকবে। এটা আজকে আর আলোচনাটা আমরা দীর্ঘায়িত করতে চাই এই বিষয়ে।
আমি হালা বাংলাতে কাজ করি। প্রশ্নটা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল বলছে এনসিপি উপদেষ্টাদের দল, আপনার দল এনডিএফ কি মনে করে? জি, অ্যাবসলিউটলি। এনসিপি উপদেষ্টা মণ্ডলীর দল, উপদেষ্টা মণ্ডলীর সদস্য এনসিপিতে আছে, উপদেষ্টা মণ্ডলীর সদস্য বা এনসিপি সদস্য উপদেষ্টা মণ্ডলীতে আছে, এবং যখন এনসিপি একটা রাজনৈতিক দল উপদেষ্টা মণ্ডলীর হয়ে জনগণের সামনে বক্তব্য রাখতে পারে, গণমাধ্যমের সামনে বক্তব্য রাখতে পারে, তখনই পরিষ্কার হয়ে যায় কে কে এক দল। সেটা নিয়ে আর বড় আকারে কোনো উত্তর দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। জি, এই জায়গাটায় আমরা আমাদের বাজেট পর্যালোচনাতে এই কথাটা রেখেছি, এবং আগামী সপ্তাহে আমরা যেটা বলেছি যে বিস্তারিত আকারে এটা গণমাধ্যমে আপনাদের কাছেও পৌঁছে দেবো, সরকারের কাছেও পৌঁছে দেবো। এখানে আমরা বড় দাগে এই আলোচনা রেখেছি, ওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আসলে সঠিক সময় যদি নির্বাচন এই সরকার দেয়, যেটা তাদের দায়িত্ব, তাহলে এই বাজেটের পুরো মেয়াদকালীন আসলে তারা সরকার পরিচালনায় থাকবেন না। তো একটা নির্বাচিত সরকারের দায়িত্বে আসবে এই বাজেটের বাকি অংশটা, পুরো সময়টা কার্যকরী করা। তো নির্বাচিত সরকারের দায়িত্বে যদি আসে, তাহলে নির্বাচিত সরকারের যারাই থাকার একটা সম্ভাবনা আছে, যেটা রাজনৈতিক দল যারা নির্বাচনে যাবেন, তাদের সবার সাথে একটা আলোচনা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি, এবং এটা বড় দাগে আমরা আমাদের বাজেট বিশ্লেষণেও এটা তুলে ধরেছি। এই বিষয়টা কি আপনি কি কথা বলেছেন সবগুলো রাজনৈতিক দলের সাথে, এবং সরকারকে চাপ প্রয়োগ করছেন কিনা যে রাজনৈতিক দল? এইটা এগেন আমরা বলছি আগামী সপ্তাহে যখন আমরা পৌঁছে দেবো ডিটেইল আকারে তাদের সাথে, তখন এটা জানাবো। অসংখ্য ধন্যবাদ সবাইকে।